ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে কিংবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশে দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। ইনফ্যাক্ট এই দুটি ঘটনাকে সামনে রাখলে আমরা বাংলাদেশের সামগ্রিক প্রেস বলি কিংবা মিডিয়া বলি, মিডিয়া কতটা মুক্ত, কতটা নিয়ন্ত্রিত, তার একটা চিত্র পাওয়া যায়। দর্শক, চলুন আমরা সেই দুটি ঘটনা দিয়ে আজকের আলোচনাটা শুরু করি। ৩রা মে, যেই দিনটিতে সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসাবে উদযাপন করা হয়, ঠিক সেই দিনটিতে ঢাকার উচ্চতর আদালতের সামনে সাংবাদিকরা, যারা আদালতের রিপোর্ট করেন, সেই সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে সেখানে অবস্থান করে প্রতিবাদ জানিয়েছেন। এখন বিচারালয় হচ্ছে এমন একটি জায়গা, যে জায়গাটি অবাধ মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ব্যক্তি মানুষের অধিকার এবং দেশে একটি আইনের শাসন প্রতিষ্ঠার গ্যারান্টার হিসেবে কাজ করে, তারা নিশ্চয়তা দেয়। সেই বিচারালয় নিয়ে যারা রিপোর্ট করেন, সেই সব প্রতিবেদকরা সেই বিচারালয়ের সামনে মুখে কালো কাপড় বেঁধে, আমি দেখলাম যে অনেকে উপর হয়ে বসে দাঁড়িয়ে হাঁটু গেড়ে অবস্থান নিয়ে প্রতিবাদ করছেন। এই প্রতিবাদটা কাদের বিরুদ্ধে? এই প্রতিবাদটা, দর্শক, ওই আদালতের বিরুদ্ধে, যে আদালত হচ্ছে আমার আপনার ব্যক্তি স্বাধীনতার, মত প্রকাশের স্বাধীনতার, নিরাপত্তার নিশ্চয়তা দানকারী গ্যারান্টার। কেন তারা প্রতিবাদ করছেন? তারা প্রতিবাদ করছেন কারণ অনেক দিন ধরে আপিল বিভাগের কোনো শুনানিতে সাংবাদিকদের সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আদালত যে কোনো লিখিতভাবে নোটিশ জারি করেছে কারণ দেখিয়ে, যে এই কারণে, কিংবা আদালতের সিদ্ধান্ত হচ্ছে সাংবাদিকদের অ্যালাউ করা হবে না, সিদ্ধান্ত দিয়েছে, তা না। তারা মৌখিকভাবে জানিয়ে দিচ্ছেন যে ন, সাংবাদিকরা যখন প্রবেশ করতে যাচ্ছে তখন মৌখিকভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে না, সাংবাদিকদের ঢুকতে দেওয়া হবে না। কেন সাংবাদিকদের ঢুকতে দেওয়া হবে না? তার কোনো কারণ নেই। বিচারকদের ইচ্ছা হয়েছে, আদালতের ইচ্ছা হয়েছে, সাংবাদিকদের ঢুকতে দেওয়া হবে না, বাস, তারা ঢুকতে দিচ্ছেন না। মজার ব্যাপার হচ্ছে যে এটি নিয়ে কোথাও খুব নয়েজ হয়েছে, শাউট হয়েছে, আপনারা কি শুনেছেন? আমি অন্তত শুনিনি। আপনাদের মনে থাকবার কথা, আওয়ামী লীগের শাসন আমলের শেষ দিকটা এসে বাংলাদেশ ব্যাংকে, একটা সেন্সিটিভ জায়গা, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বা দেওয়া হবে না, এমন একটি সিদ্ধান্ত যখন নেওয়া হলো এবং সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হলো, তখন পুরো দেশে একেবারে হইচই পড়ে গেল না? সাংবাদিক ইউনিয়ন, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, টিআইবি, সিপিডি, কে কথা বলেনি? প্রত্যেকে তার বিরুদ্ধে কথা বলেছে, প্রত্যেকে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। সোশ্যাল মিডিয়ায় একেবারে হই হই কাণ্ড, রই রই ব্যাপার, যেন একটা সর্বনাশ হয়ে যাচ্ছে। সবাই ঠিক সেই সাংবাদিকদের পক্ষে, বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেললেন। কিন্তু এই যে আদালতে যখন সাংবাদিকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো, সেটি নিয়ে টিআইবি কোনো কথা বলেছে শুনেছেন? সিপিডি কোনো কথা বলেছে শুনেছেন? সাংবাদিক ইউনিয়নগুলো কোনো কর্মসূচি দিয়েছে দেখেছেন? আমাদের সিভিল সোসাইটি, সোশ্যাল মিডিয়াতে সেটি নিয়ে খুব বেশি আলাপ আলোচনা হয়েছে, কোনো নয়েজ হয়েছে? হয়নি। কেন হয়নি? কারণ এটি এখন আসলে বৈধ হয়ে গেছে, যে সাংবাদিকরা, আদালত মনে করেছেন সাংবাদিকদের সেখানে ঢুকতে দেবে না, বাস, দ্যাটস ইট। সরকার যদি মনে করে যে সাংবাদিকদের সচিবালয়ে ঢুকতে দেওয়া হবে না, দ্যাটস ইট। সেটি নিয়েও কিন্তু কোনো হইচই হবে না, কোনো কথাবার্তা হবে না। কারণ আচ্ছা, যাই হোক, সে কারণ আপনারাও বলতে পারেন, আমরা একটু আলোচনায় যাই। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে, সেটি হচ্ছে একজন সাংবাদিককে, তিনি বিদেশে যাচ্ছিলেন তার পেশাগত দায়িত্ব পালন করতে, তাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে, তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি। বিদেশি সংবাদ মাধ্যমে ঢাকায় কর্মরত সাংবাদিকদের যে সংগঠন, ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, তার ওকাবের সভাপতি, এবং তিনি জার্মান নিউজ এজেন্সি ডিপি এর প্রতিনিধি নজরুল ইসলাম মিঠু বিদেশে যাচ্ছিলেন। এয়ারপোর্টে গেলেন, তিনি বোর্ডিং করার জন্য লাইনে দাঁড়িয়েছেন। ঠিক সেই সময় তাকে সেখান থেকে ডেকে নিয়ে তার পরিচয় জানতে চাওয়া হলো, তিনি ওকাবের প্রেসিডেন্ট কিনা, তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা জিজ্ঞাসা করে তারপর তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো, তাকে বিদেশে যেতে দেওয়া হলো না। কেন বিদেশে যেতে দেওয়া হলো না? তার কোনো কারণ নেই। আমি বিডি নিউজ 24.com দেখলাম যে তারা আবার
পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল, ইমিগ্রেশনের সঙ্গে যোগাযোগ করেছিল যে কেন তাকে বিদেশে যেতে দেওয়া হলো না। তারাও বলছে যে না, তার বিরুদ্ধে কোনো মামলা নেই, সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, কিন্তু কোনো একটি গোয়েন্দা সংস্থা আপত্তি করেছে। দর্শক, গোয়েন্দা সংস্থা কেন আপত্তি করলো, কিসের ভিত্তিতে আপত্তি করলো, তার তো একটা কারণ থাকতে হবে। একজন নাগরিক, বাদ দেন উনি একটি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি, বাদ দেন একজন নজরুল ইসলাম মিঠু একজন সাংবাদিক, দেশের একজন নাগরিক বিদেশে যাবেন, তাকে বিদেশে যেতে দেওয়া হবে না। তার তো টাকা পয়সা খরচ হয়েছে, তার পরিকল্পনা ছিল, তার টিকিট কাটা ছিল, তার নিজস্ব কিছু প্ল্যান পরিকল্পনা ছিল। আপনি জাস্ট রাষ্ট্র চাইলেন আর তাকে আপনি বাধা দিয়ে দিলেন, সব ভন্ডুল করে দিয়ে দিলেন। একটা কারণ দর্শানোর কোনো প্রয়োজন হবে না, কোনো ব্যাখ্যা থাকবে না। এবং দেখেন সেটি নিয়ে কতটা হইচই হয়েছে, কতটা প্রতিবাদ হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, সিপিডি, সাংবাদিক ইউনিয়ন, সংবাদপত্র পরিষদ, কেউ কোনো কথা বলেছে? বলুন তো। এখন নজরুল ইসলাম মিঠুর অপরাধটা কি? না, সে অপরাধের কথা কিন্তু আমরা জানি না। আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে যে কোনো অভিযোগ আছে সেটাও কিন্তু বলা হয়নি। তাহলে জাস্ট কোনো একটি গোয়েন্দা সংস্থা চেয়েছে, নজরুল ইসলাম মিঠু বিদেশে যেতে পারেননি। দর্শক, আপনাদের মনে করিয়ে দিই, মাত্র দুদিন আগেই তো না আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছিলেন যে পুলিশ চাইলেই মানে কোনো কিছু কারণে কাউকে গ্রেফতার করে নিয়ে যাবে, সেটি আর হবে না, সেটি হতে দেওয়া হবে না। ওয়াও, পুলিশকে গ্রেফতার করতে দেওয়া হবে না, কিন্তু গোয়েন্দা সংস্থা চাইলেও গোয়েন্দা সংস্থা মনে করলো একজন সম্মানিত নাগরিককে এয়ারপোর্ট থেকে নাজেহাল করে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, তাকে বিদেশে যেতে দেওয়া হবে না, সেটি চলতে দেওয়া হবে? সেটি নিয়ে সরকার কোনো বক্তব্য দিয়েছে, ভাষ্য দিয়েছে? প্রধানমন্ত্রীর বক্তব্য কি? তিনি যে পুলিশ গ্রেফতার করতে পারবে না বলেছেন, কিন্তু পুলিশ একজন সাংবাদিককে বিদেশে যেতে দিল না, সেই ব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্য কি? আমরা তো এগুলো জানতে চাইতেই পারি, তাই না? যাই হোক দর্শক, আমরা আবার সেই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডেতে আসি, না, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের জায়গাতে আসি। ওই যে আদালত প্রতিবেদকদের যে একটা ছবি ছাপা হয়েছে বিভিন্ন পত্রিকায়, যে তারা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করছেন, সেটি দেখে দর্শক আমার মনে হয়েছিল যে বাংলাদেশে আসলে গণমাধ্যম আছে, সাংবাদিক আছে, কিন্তু তাদের কোনো কথা বলার অধিকার নাই। তারা দেখতে পারবেন, তাদের চোখ খোলা, তারা দেখতে পারবেন, কিন্তু তাদের মুখটা বাঁধা, তারা কথা বলতে পারবেন না, তারা রিপোর্ট করতে পারবেন না। বর্তমানে এমন একটি অবস্থায় দাঁড়িয়েছে পুরো বাংলাদেশটা, এবং সেরকম একটি পরিস্থিতিতে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন করছে। আমি আরও একটি তথ্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। গতকালকেই এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে এই উপলক্ষে একটি আলোচনা সভায় বাংলাদেশের তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিষ্কার করেছেন যে তার সরকার চায় না কোনো নির্দোষ সাংবাদিক জেলে বন্দী থাকুক। দর্শক, আমি আবার এই কথাটা বলি, তার সরকার চায় না। কার সরকার? তারেক রহমানের। এটি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে বলেছেন যে কোনো নির্দোষ সাংবাদিক জেলে বন্দী থাকুক। তিনি এই কথাটি বলেছিলেন যে কিছুদিন আগে নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, যাদের অধিকাংশই আবার সম্পাদক, তাদের সঙ্গে যে প্রধানমন্ত্রীর বৈঠকটি হয়েছিল, সেই বৈঠকে প্রধানমন্ত্রী এই কথা বলেছেন বলে তথ্যমন্ত্রী জাতিকে জানিয়েছেন। দর্শক, একদিন আগে যেদিন তথ্যমন্ত্রী এই তথ্যটি জানিয়েছেন, কিংবা প্রধানমন্ত্রী তারও আগেই বলেছেন কথাটি, কারণ এই বৈঠকটি আরও আগে হয়েছে, নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট নামে একটি সংগঠন ঢাকায় একটি বিবৃতি দিয়ে তারা উল্লেখ করেছেন যে 2024 সালের 5 আগস্টের পর সারা দেশে সাংবাদিক কর্মচারীদের বিরুদ্ধে 5 শতাধিক মামলা দায়ের করা হয়েছে, যার অধিকাংশই হত্যা মামলা, খুনের মামলা। পৃথিবীর ইতিহাসের মধ্যে কোথাও এত সংখ্যক সাংবাদিকের বিরুদ্ধে খুনের মামলা অন্তত হয়নি। বাংলাদেশ সেদিক থেকে একটা রেকর্ড স্থাপন করেছে। যাই হোক, নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট জানাচ্ছে যে এই যে 5 শতাধিক মামলা হয়েছে, সেই মামলায় অন্তত অর্ধশত মানে 50 জনের মতো সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে কোনো নির্দোষ সাংবাদিক জেলে থাকুক, বন্দী থাকুক, এটি তার সরকার চায় না, তিনি চান না। কিন্তু সাংবাদিকদের একটি সংগঠন জানাচ্ছেন যে বর্তমানে 50 জনের মতো সাংবাদিক জেলখানায় আছে। হ্যাঁ, এই সাংবাদিকরা তারেক রহমান যখন ক্ষমতায় এসেছেন তার শাসন আমলে গ্রেপ্তার হয়নি, ইউনূসের শাসন আমলে তারা গ্রেপ্তার হয়েছেন। ইউনূসের শাসন আমলে ঢালাওভাবে সাংবাদিকদের নামে মিথ্যা খুনের মামলা দায়ের করে তাদেরকে একেবারে কোণঠাসা করে মানে ভয়ের মধ্যে রাখা হয়েছে, সেটি সত্য, এবং এরা সবাই সেই সময় গ্রেপ্তার হয়েছে।
কিন্তু তারেক রহমান যখন ফিল করেন প্রধানমন্ত্রী হিসাবে যে তিনি চান না কোনো নির্দোষ সাংবাদিক জেলে থাকুক, তাহলে এই সাংবাদিকদের ব্যাপারে তার অবস্থানটা কি, তার সরকারের অবস্থানটা কি? এই 50 জন সাংবাদিক যারা জেলে আছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো কি আদালতে প্রমাণিত হয়েছে? আচ্ছা, আদালতে প্রমাণিত হতো আরও একটু পরের ব্যাপার। তাদের বিরুদ্ধে কি কোনো চার্জশিট হয়েছে? অন্তত পুলিশকে বলেছে যে তারা এই অভিযোগ, পুলিশ প্রাথমিকভাবে এই প্রমাণ পেয়েছে তাদের বিরুদ্ধে। তাহলে তাদেরকে আমরা তো নির্দোষ দাবি করতে পারি। অ্যাটলিস্ট আমরা এইটুকু আশা করতে পারি, দাবি করতে পারি যে তারা জামিনে বেরিয়ে এসে তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে আইনি লড়াই করে তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে। আর যদি তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের যথেষ্ট তথ্য প্রমাণ থাকে, আইন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রায় 2 বছর তাদেরকে জেলে আটকে রাখা হলো কেন? এই যে তারেক রহমান বললেন যে কোনো নির্দোষ সাংবাদিক জেলে বন্দী থাকুক তিনি চান না, তাহলে এদের ব্যাপারে তারেক রহমানের অবস্থান কি, বক্তব্য কি? অথচ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডেতে তিনি কি ভাবছেন, এই জিনিসটি তো আমরা জানতে চাইতে পারি। দর্শক, আমাদের তো কৌতূহল হতে পারে, আগ্রহ জাগতে পারে যে তিনি এদের ব্যাপারে তার কি ভাবনা। আমরা 4 জন সাংবাদিককে নিয়ে আজকের ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় বেশ কতগুলো সংবাদ প্রকাশিত হয়েছে। 71 টিভির ফারজানা রূপা, শাকিল আহমেদ, মুজাম্মেল বাবু, শ্যামল দত্ত প্রেস ক্লাবের সেক্রেটারি, দৈনিক ভোরের কাগজের সম্পাদক, এবং শাহরিয়ার কবির লেখক সাংবাদিক। তাদের বিরুদ্ধে অভিযোগ কি? তারা খুনের মামলায় আটক আছেন। তারা কি সত্যি সত্যি খুন করেছেন? আলাপ নামে একটি নিউজ প্ল্যাটফর্ম দেখলাম যে তাদের একটি নিউজের হেডলাইন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে এই সাংবাদিকরা কত মানুষ খুন করেছে। দর্শক, এরা কি আসলে কাউকে খুন করেছে? যদি খুন না করে থাকে তাহলে খুনের মামলায় তাদেরকে প্রায় 2 বছর জেলে রাখা, এমনকি চার্জশিটও হয় নাই, ট্রায়াল শুরু হয় নাই, জামিনও পাবে না, কোনো কিছু করে জাস্ট জেলে বন্দি করে রাখা, এর চাইতে মানে জঙ্গলি শাসন আর কি হতে পারে? ইউনূসের শাসনটা জঙ্গলি শাসন ছিল, ইউনূস এই কাজগুলো করেছে। কিন্তু যে তারেক রহমান মনে করেন যে পুলিশ, যিনি বিশ্বাস করেন, যিনি বলেন প্রকাশ্যে, জাতিকে আশ্বস্ত করেন যে পুলিশ চাইলে কাউকে, কোনো সাংবাদিককে গ্রেফতার করে নিয়ে যাবে কোনো বক্তব্যের জন্য, কোনো রিপোর্টের জন্য, কিংবা নির্দোষ কোনো সাংবাদিক জেলে থাকবে, সেটা তিনি চান না। তাহলে এই যে সাংবাদিকদের 20 মাসের মতো সময় ধরে জাস্ট কোনো ধরনের আইনি প্রসিডিওর ছাড়া জেলে আটকে রাখা হলো, তাদের ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষ্য কি, অবস্থান কি? আমি তার ফিলিংসটাও জানতে চাই। হাউ ডাজ হি ফিল? তিনি কি ফিল করেন যে এই মানুষগুলো মানে কোনো সভ্য দেশেই তো এটা সম্ভব না। তাহলে এই জায়গাটা আমরা আসলে তার একটা ফিলও করতে, তার ফিলিংসটা আমরা একটু জানতে চাই। কারণ যদি এই অবস্থাটাই চলে যে তাদের কোনো বিচারিক কোনো প্রক্রিয়া চলবে না, জাস্ট মনে হলো ইউনূস গ্রেফতার করেছেন, তারপরে এই সরকার সেইভাবে তাদেরকে জেলে জাস্ট ফেলে রাখবেন, যদি সেটি হয় সরকারের অবস্থান, তাহলে ওই যে তারেক রহমান জনসমক্ষে প্রাইম মিনিস্টার হিসেবে বলেন যে কোনো নির্দোষ সাংবাদিক জেলে থাকুক, এটি তার সরকার চায় না, এই বক্তব্যগুলি তখন ফাও হয়ে যায়, তখন এগুলো স্ট্যান্ডবাজি হয়ে যায়। সেই বক্তব্যগুলি মিথ্যা বক্তব্য হিসাবে জনগণের সামনে প্রতিষ্ঠিত হয়ে যায়। এত তাড়াতাড়ি তারেক রহমান জনগণের সামনে মানে মিথ্যা বক্তব্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন, সেটা তো আমরা চাই না। আমি তো মনে করি যে দর্শক, আমরা সারা দেশের মানুষ সেটি এখন চায়। আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় অন্তত এদেরকে নিয়ে এখন সেই কথাবার্তাটি উঠতে শুরু করেছে যে এদেরকে জামিন দেওয়া হোক, অন্তত এরা আইনি লড়াই করে ওরা চেষ্টা করবে যে ওরা নির্দোষ সেটি প্রমাণ করার জন্য। রাষ্ট্র তারা চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। লড়াইটা আদালতে হোক, আদালতটা স্বাধীন থাকুক, আদালতে যেন আবার হস্তক্ষেপ না হয়। কারণ ব্যারিস্টার সারা হোসেনের একটি বক্তব্য আজকে আমি পত্রিকায় পড়ছিলাম, তিনি ঢাকার একটি সেমিনারে বলেছেন যে কোনো একটি মামলায় জামিন দিতে গেলেও এখন কোনো বিচারকরা নাকি 10 বার ভাবে। তো বিচারকের তো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচারিক আদালতে বিচারের রায় ঠিক করার ক্ষেত্রে যদি কোনো বিচারককে 10 বার ভাবতে হয়, তাহলে তো সেই বিচারক, সেই আদালতকে আমরা স্বাধীন বলতে পারি না। তাহলে তো বলতে হয় যে সেই আদালত আসলে মানে রিমোট কন্ট্রোলে চলা আদালত না। দর্শক, আমরা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে নিয়ে কথা বলি, আমরা বিশ্ব মুক্ত গণমাধ্যম নিয়ে কথা বলি। মুক্ত মানে এই মুক্ত, ফ্রিডম
এটা কোথায়, এটা কেমন, এটা খায় না পরে না কি করে? এই ভাবনাগুলো এখন কিন্তু অনেকের মনে আসতে শুরু করেছে, মানুষের মনে আসতে শুরু করেছে। জুলাই আন্দোলনের আগে একটি আন্দোলনের সময় একটি কথা প্রায় বলা হতো যে আমরা এমন একটি সমাজ চাই যে কেউ ফেসবুকে মানে কোনো কিছু একটা লিখতে গিয়ে তাকে আর ব্যাক স্পেস করতে হবে না, মানে যেটা লিখেছেন সেটা আবার তাকে মুছে ফেলতে হবে না। কিন্তু এই সাংবাদিকদেরকে তাদের আত্মপক্ষ সমর্থনের মানে তার অধিকার না দিয়ে কোনো রকম বিচারিক প্রক্রিয়া শুরু না করে জাস্ট জেলখানায় ডাম করে ফেলে রেখে এই মানুষগুলোকে আপনারা কি বার্তা দিতে চান? যে বি কেয়ারফুল, কোনো কিছু লিখতে গেলে কোনো কিছু বলতে গেলে কোনো বিচার টিচারের দরকার নেই, জাস্ট জেলে পড়ে থাকবা। আবার মুখে বলবো যে নির্দোষ কেউ যারা জেলে থাকুক সেটা আমরা চাই না, এই সরকার চায় না। এই বৈপরীত্য, এই স্ববিরোধিতা, এভাবেই কি আমাদের চলবে? এভাবে কি আমরা সামনের দিকে আগে যাবো? প্রশ্নগুলো আপনাদের সামনে রাখলাম দর্শক। প্রশ্নগুলো এই সরকারের কাছেও, সরকারের নীতি নির্ধারকদের কাছেও, বাংলাদেশের ঢাকার সুধী সমাজ, সিভিল সোসাইটি যারা নানা বিষয় নিয়ে কথা বলেন তাদের কাছেও। নজরুল ইসলাম মিঠুকে কেন বিদেশে যেতে দেওয়া হলো না, কেন এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হলো, এই অসম্মানজনক আচরণটি কেন করা হলো, তার তো একটা উত্তর থাকতে হবে। আমরা সেই উত্তর চাই। কেন রূপা, শাকিল, মুজাম্মেল বাবু, শাহরিয়ার কবির, শ্যামল দত্ত কিংবা আরও যে 50 জনের মতো সাংবাদিক জেলখানায় আছে বলে বলা হচ্ছে, তারা আইনি অধিকার পাবে না? এর উত্তর তো আমাদের জানা দরকার।